আমার কিন্তু মনে হচ্ছে সৌরভ, এই যে দিন দিন এভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, এর পিছনে আমাদের সাধারণ মানুষদের করার অনেক কিছুই আছে। ঠিক কী কী আমাদের করার মতো আছে সেই কথাটা যদি তুমি একবার বলতে তাহলে খুবই ভালো হতো। দেখো, আমার মনে হয় যে দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ যেভাবে হাহুতাশ করে, তার বদলে যদি সামান্য খরচ কমানোর চেষ্টা করে, তাহলে দ্রব্যমূল্য বৃদ্ধিটা হাতের মধ্যে চলে আসবে। আর না হলে যে দ্রব্যের দাম অতিরিক্ত বাড়ছে, সেগুলো কেনা কমিয়ে দিতে হবে, তাহলেই সেগুলোর দাম আবার দেখবে কমে আসবে। আসলে দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে কিন্তু আমরা নিজেরাই দায়ী। বিশ্বনাথ মাঝে মাঝে এমন সব কথা বলে যেগুলো শুনতে বেশ ভালো লাগলেও বোঝা যায় সেগুলো সাধারণভাবে কখনোই ব্যবহার করা সম্ভব নয়। মানুষ তো আর চাল ডাল তেল নুন এই সমস্ত কম কিনতে পারবে না। যতটা প্রয়োজন ততটাই নিতে হবে, কিংবা এর মধ্যেও একটা বাদ দিতেও পারবে না। আর তাই যুদ্ধ পরিস্থিতির সময় সেই সুযোগটা বোধহয় সরকার প্রতিবারই নিয়ে থাকে। তবে সেসব নিয়ে আমার বলার মতো তেমন কিছু নেই। তাছাড়া আমার পেশা এই সব কিছুর সাথে সম্পর্কিত হলেও তার প্রভাব খুব একটা পড়ে না। আমি তাই নিশ্চিন্তে চেয়ারে হেলান দিলাম। হরিদাকে একটু আগেই চায়ের কথা বলা হয়েছে, সে গরম গরম চা দিয়ে যাবে। বিশ্বনাথও কথাটা শেষ করেই সামনের টেবিলে ঝুঁকে খবরের কাগজ পড়ছিল। বুঝতে পারলাম খবরের কাগজ দেখেই তার এই কথাটা মনে হয়েছে। আমি কিছু একটা বলতে যাব এমন সময় ঘরের একপাশে রাখা টেলিফোনটা বেজে উঠল। বিশ্বনাথ খবরের কাগজ বন্ধ করে উঠে গিয়ে টেলিফোন ধরতেই বুঝতে পারলাম অপর প্রান্ত থেকে কেউ বলে চলেছে। বিশ্বনাথের দিক থেকে শুধু হুম, হ্যাঁ, আচ্ছা এই সমস্তই শুনতে পেলাম। কথাটা শেষ করে যখন বিশ্বনাথ টেলিফোন রেখে আবার সামনের চেয়ারে এসে বসল, তখন আমি বললাম, কি বিশ্বনাথ, কে ফোন করেছিল? মিস্টার রায় নাকি? বিশ্বনাথের মুখটা কিন্তু এর মধ্যেই কেমন গম্ভীর হয়ে গিয়েছিল। টেবিলে এসে বসার পরেও সে একবারও খবরের কাগজটা খুলে দেখেনি। আমার দিকে না তাকিয়েই সে বলল, সৌরভ, একটা খুন হয়েছে। যার খুন হয়েছে তার বয়স 17 কি 18 বছর হবে, কিন্তু সে বাড়িতে একটা অদ্ভুত সমস্যা আছে বলে মিস্টার রায় জানালেন। সমস্যাটা কি সেটা খুলে বলতে পারলেন না। ওখানে গেলেই নাকি জানা যাবে। এখনই বেরিয়ে পড়লে ভদ্রলোক থাকতে থাকতেই আমরা মার্ডার স্পটে পৌঁছে যেতে পারবো। কি বলো, বেরোবে? আমার আপত্তি করার কোনো কারণ থাকতে পারে বলে তোমার মনে হয়? অনেক দিন ধরে কিছু লেখা হয়নি। তোমার এই কেসটা যদি বেশ ভালো হয় তাহলে এই কেস দিয়েই এবার রহস্যের উপন্যাস লিখে ফেলবো, কি বলো? সৌরভ, আমার কেসগুলো নিয়ে তুমি রহস্য উপন্যাস লেখো, তাতে আমার আপত্তি নেই, কিন্তু লেখার সাথে একটু রং চড়িয়ে এতটা বড়সড় করে ফেলো যে মূল গল্পের সাথে উপন্যাসের মিল কিন্তু খুব সহজে পাওয়া যায় না। নেহাত তুমি চরিত্রগুলোর নাম বদলে দাও, তা না হলে মানহানির কেসে আমায় আর তোমায় দুজনকেই জেল ঢুকতে হতো। বিশ্বনাথের কথা শুনে হেসে উঠলাম। বিশ্বনাথ তার ঘরে পোশাক বদলাতে চলে গেল। আমিও পাশের ঘরে চলে গেলাম। তারপর পোশাক বদলে ও হরিদার হাতে চা খেয়ে বেরিয়ে যখন ভাড়ার গাড়ি ধরলাম তখন সকাল 11টা বাজে। কিচ্ছু বোঝা যাচ্ছে না বিশ্বনাথ বাবু। বাড়ির সকলের মধ্যে মৃত্যুটা হয়েছে কাল রাত্রের দিকে, কারণ সকালের দিকে অনেকক্ষণ পর্যন্ত মেয়েটা ঘুম থেকে উঠছে না দেখে তাকে ডাকতে যাওয়া হয়েছিল। তখনই দরজা বন্ধ দেখা যায়। বাইরে থেকে প্রথমে বাড়ির কাজের লোকের সেটা নজরে পড়েনি, পরে নজরে পড়তেই বাইরে থেকে দরজা খুলে ভেতরে ঢুকে দেখা যায় যে এই অবস্থা। কাউকে সন্দেহ করা হয়েছে? উপরের তলায় থাকে মেয়েটির ঠাকুমা আর তার এক কাকা, নিচের তলায় মা, বাবা, জেঠু, জেঠিমা এবং বাড়ির দুজন কাজের লোক। এর মধ্যে কাকে সন্দেহ করা যাবে ঠিক সেটাই বোঝা যাচ্ছে না। আমরা তো এখনো পর্যন্ত কাউকেই সন্দেহ করতে পারিনি, তবে কাজের লোক দুটোকে বেশ জেরা করা হচ্ছে। তবে তারা নাকি বেশ পুরনোই লোক। মৃত্যুটা কিভাবে হয়েছে? গলায় ফাঁস লাগিয়ে মারা হয়েছে। মৃতদেহ বিছানাতেই ছিল, তবে যেটা দিয়ে ফাঁস লাগানো হয়েছে সেটা কিন্তু ঘরে পাওয়া যায়নি। অর্থাৎ খুনি নিজের প্রমাণ রাখতে চায়নি।
তাই ফাঁস লাগানো দড়ি নিয়ে চলে গেছে। আচ্ছা, মৃতদেহ শেষবার কে দেখেছিল, মানে যে মেয়েটি মারা গেছে? আপনি বরং বাড়ির লোকেদের সাথে একবার কথা বলুন, তারাই ভালো বলতে পারবে। আমি তাদেরকে একবার জেরা করেছি, কিন্তু আপনি বোধহয় আরও কিছু বার করতে পারবেন। না মিস্টার রায়, আপনি যখন বার করতে পারেননি, তাহলে আমি কি আর নতুন করে কিছু বার করতে পারবো? আচ্ছা, আপনি বলছিলেন একটা অদ্ভুত ব্যাপার রয়েছে, সেটা কি? মেয়েটির বাবা এক অদ্ভুত কথা বলছে। এই বাড়িতে নাকি একটা কালো রঙের পাথর আছে, সেই পাথরটা যে খুঁজে পায় সেই নাকি মারা যায়। মেয়েটি পাথরটা খুঁজে পেয়েছিল, আর তারপরেই নাকি মেয়েটি মারা গেছে। মেয়েটি মারা যাওয়ার পর আবার পাথরটা যেন কোথায় হারিয়ে গেছে। অদ্ভুত, একটা পাথরের সঙ্গে মানুষের জীবন মৃত্যু জড়িয়ে থাকে নাকি? মেয়েটির বাবা তো এমনটাই দাবি করছে। আজ থেকে অনেক বছর আগে ভদ্রলোকের বাবা যেদিন পাথরটা খুঁজে পেয়েছিলেন, সেদিন তিনিও মারা গিয়েছিলেন। আর কালকেই মেয়েটা পাথরটা খুঁজে পেয়েছিল, আর কালই সেও মারা গেছে। দুটো মৃত্যুর মধ্যে কোনো না কোনো সম্পর্ক তো আছেই। বিশ্বনাথ চুপ করে রইল। আমরা দুজনে হাঁটতে হাঁটতে বাড়ির গেট পেরিয়ে ভেতরের দিকে গেলাম। ভিতরে পুলিশের লোক রয়েছে এদিকে ওদিকে, বেশ লোকজন জড়ো হয়েছে। বাড়ির লোকেরা বোধহয় একতলার একটা ঘরে বসেছিল। মৃতদেহ ছিল ওপরের ঘরে, তাই আমরা আগে সোজা ওপরের ঘরে গেলাম। কিন্তু ঘরে ঢোকার আগে বিশ্বনাথ বলল, কালো পাথরের কারণে মৃত্যুটা নাও হয়ে থাকতে পারে মিস্টার রায়। এমনটা হতেই পারে যে গোটা ব্যাপারটাই একটা কাকতালীয় ব্যাপার। এই দুইয়ের মাঝামাঝি কিছু তো একটা আছেই, যেটা এখনো ঠিকভাবে স্পষ্ট নয়। ঘরের মধ্যে বিছানার ওপরে মৃতদেহটা তখনও ছিল। দেখে বছর 16-17 মেয়ে বলেই মনে হলো। তার পরনে শাড়ি, এমনভাবে শুয়ে রয়েছে যে ঠিকভাবে না তাকালে মনে হবে ঘুমিয়ে রয়েছে। তার গলার কাছে একটা লাল দাগ রয়েছে। শরীরটা বিছানার সাথে একভাবে শুয়ে রয়েছে, দুটো হাত দুপাশে ছড়ানো, চোখের দৃষ্টি ফ্যাকাশে, চোখ ওপরে সিলিংয়ের দিকে তাকিয়ে। বিশ্বনাথ ভালো করে মৃতদেহটা দেখল, তারপর ঘরের চারপাশ ঘুরতে ঘুরতে বলল, ঘরের মধ্যে অপরাধের পায়ের ছাপ পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। সকালে নিশ্চয়ই অনেকে এই ঘরে ঢুকেছিল। সে তো ঢুকেই ছিল। এই বাড়ির লোকেরা ছাড়া বাইরের লোকেরাও কয়েকজন এসেছিল। মেয়েটিকে খুন করতে পারে এমন কারোর কথা কি পরিবারের লোকেরা কিছু বলেছে? আর বাড়ির বাইরে থেকে যদি রাতের বেলা ভেতরে কেউ আসতো, তাহলে তো সেটা বাড়ির লোকেরা নিশ্চয়ই জানতে পারতো, তাই না? তার মানে নিশ্চয়ই বাড়ির ভেতরের কেউ এই কাজটা করেছে। কিন্তু কে করবে? সবাই তো এই পরিবারেরই লোক। আর তাছাড়া কাজের লোক দুজন বাড়িতে প্রায় বছরের পর বছর ধরেই রয়েছে। মিস্টার রায়, খুনের ক্ষেত্রে সম্পর্ক না দেখে প্রথমেই মোটিভ দেখা প্রয়োজন। মেয়েটিকে খুন করলে কে কতটা লাভবান হতে পারে, আগে সেটা দেখতে হবে। এদিকটা আমিও ভেবে দেখেছি, কিন্তু তার জন্য তো এই পরিবারের উইলটা দেখা প্রয়োজন। মৃতদেহ নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। পোস্টমর্টেম রিপোর্ট থেকে আর কিছু জানা যায় নাকি দেখা যাক। আর এই বাড়ির সকলের সঙ্গে আমি কথা বলবো, তার ব্যবস্থা করুন। এই ঘরেই কথা বলবো। আপনি এই বাড়ির লোককে একজন একজন করে এই ঘরে আসতে বলুন। গোটা ব্যাপারটাই আপনি দেখবেন। আর সৌরভ, তুমি আমার সঙ্গেই থাকো। মৃতদেহ নিয়ে যাওয়ার ব্যবস্থা মিস্টার রায় খুব তাড়াতাড়ি করলেন। তারপর আমি, বিশ্বনাথ আর মিস্টার রায় এই ঘরেই রইলাম। 3টে চেয়ারের ব্যবস্থা করা হলো। আমি ও বিশ্বনাথ দুজন পাশাপাশি চেয়ারে বসেছি, আর আমাদের সামনে একটা ফাঁকা চেয়ার রাখা হয়েছে। মিস্টার রায় এইসব ব্যবস্থা করে ঘরের বাইরে দাঁড়িয়ে রইলেন। প্রথমেই ঘরে এসে ঢুকলো একটি বয়স্ক লোক, অর্থাৎ মৃণালিনী রায়ের বাবা সৌমেন রায়। তার চোখে মুখের অবস্থা দেখে বোঝা যায় সে গোটা ব্যাপারটায় তিনি খুব ভেঙে পড়েছেন। বিশ্বনাথ বাবু, আপনি আমায় চিনবেন না, কিন্তু আমি আপনার কথা এর আগে অনেক শুনেছি। কি হয়ে গেল বলুন তো? আমার মেয়েটা কিভাবে? আমি আগেই বলেছিলাম, ওই কালো পাথরটা যখন মেয়েটা খুঁজে পেয়েছে, তখনই বুঝেছিলাম এবার মেয়েটার সময় হয়ে এসেছে। কালো পাথর? কোন কালো পাথরের কথা আপনি বলছেন বলুন তো?
সেটা আমিও কখনো দেখিনি। আমার ছোটবেলায় বাবা বলতো ওই কালো পাথরটা যে খুঁজে পাবে তার নাকি মৃত্যু ঘটবেই। এটা নাকি আমাদের বংশে হয়ে চলেছে। আমার বিয়ের পরের বছরই বাবা ওই কালো পাথরটা খুঁজে পেয়েছিল, আর ঠিক তারপরেই বুঝতে পেরেছিল যে তার মৃত্যু ঘটবে। তার পরের দিনই সাপের কামড়ে বাবা মারা গিয়েছিল। আর আমার মেয়েটা যখন পাথরটা খুঁজে পেল, তারপরে। কিন্তু আপনার মেয়ের মৃত্যুটা তো স্বাভাবিক নয়, তাকে কেউ খুন করেছে। সেটাই তো বুঝতে পারছি না, কে এই কাজটা করবে? এ বাড়িতে আমার মেয়েকে খুন করবে কে? আপনার কারোর ওপর সন্দেহ হয় না? না, তেমন তো কারোর উপর আমার সন্দেহ হয় না। কাল রাতে আপনি কখন ঘুমোতে গিয়েছিলেন? ওই প্রতিদিন যেমন যাই, নিচের ঘরে আমরা সকলেই একসাথে খাওয়া দাওয়া করি। আমার মায়ের বয়স হয়েছে, সে বারবার ওপর নিচে ওঠানামা করতে পারে না, তাই তার খাবার ঘরেই দেওয়া হয়। আমাদের কাজের লোক আর রামলাল তার ঘরে খাবার দিয়ে আসে। তারপরেই আমরা নিচে খাওয়া দাওয়া করে যে যার ঘরে চলে যাই। আমাদের খাওয়া হয়ে গেলে কাজের লোক রামলাল আর দীননাথ খাওয়া দাওয়া করে নিচের ঘরে চলে যায়। তখনই নিচের বড় দরজা বন্ধ হয়ে যায় আমাদের। কিন্তু বাইরে থেকে যদি কেউ ভেতরে না আসে, তাহলে ভেতরের কেউ খুনটা করেছে। একতলা থেকে কিংবা দোতলা থেকে যে কেউ কি রাতের বেলা আপনার মেয়ের ঘরে যেতে পারত? সৌমেনবাবু এবার কিছুক্ষণ যেন ভাবলেন, তারপর বললেন, তা যেতে পারতো, কিন্তু কি করবে এই কাজটা? আপনার মেয়ে মারা গেলে সব থেকে বেশি লাভ যার হবে সেই করবে। আপনার বাবা নিশ্চয়ই কোনো উইল করে গিয়েছিলেন। বাবা উইল করে সমস্ত সম্পত্তি আমাদের 3 ভাইয়ের নামে করে গিয়েছিলেন। আমরা 3 ভাই সমানভাবেই ভাগ করে সম্পত্তি পেয়েছিলাম। বিশ্বনাথ এবার যেন একটু চিন্তিত হলো, তারপর বলল, সকালবেলা প্রথমে মৃতদেহটা কে দেখেছিল? আমাদের কাজের লোক রামলাল দেখেছিল। আমার মেয়ে মৃণালিনী সকালে বেশ তাড়াতাড়ি উঠত। কাল একটু দেরি হচ্ছে দেখে আমরা ভেবেছিলাম হয়তো শরীরটা খারাপ, তাই কেউ ডাকেনি। পরে রামলাল ওপরে ডাকতে এসে দেখে দরজা বন্ধ। প্রথমে সে খেয়াল করেনি, পরে দেখে দরজা বাইরে থেকে বন্ধ। তারপরে দরজা খুলে এই ব্যাপারটা দেখা যায়। বেশ সোমেনবাবু, এবার আপনি আসতে পারেন। প্রয়োজন হলে আমি আবার আপনাকে ডাকবো। সৌমেনবাবু চলে যেতেই ঘরে এসে ঢুকলো সৌমেনবাবুর ছোট ভাই নিবারণ। আমাদের সামনের চেয়ারে বসে একটু গলা খাকরানি দিয়ে সে বলল, দেখুন বিশ্বনাথবাবু, আমার মনে হয় এটা বাইরে থেকে কেউ এসে কাজটা করেছে। কিন্তু ঘরের দরজা তো ভেতর থেকে বন্ধ ছিল, তাহলে কেউ বাইরে থেকে ভেতরে আসবে কি করে? নিচের দরজা রাতে বন্ধ করে দেওয়া হয়, কিন্তু রাতের বেলা দীননাথ মাঝে মাঝে ঘরের বাইরে যায়। রাতের বেলা ওর ঘুমটা ভালোভাবে হয় না, তখন সে বাইরে গিয়ে একটু পায়চারি করে। সেই সুযোগে যদি কেউ... কথাটা শুনে বিশ্বনাথ একটু চিন্তায় পড়ে গেল। নিবারণবাবু আবার বলে চলল, বিশ্বনাথবাবু, কাল রাতে আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু অনেক রাতের দিকে একবার দরজা খোলার শব্দ পেয়েছিলাম। মনে হয়েছিল ওপরের ঘরের দরজা কেউ খুলছে। কোন ঘরের দরজা খুলেছিল বলে আপনার মনে হয়? সেটা ঠিক জানি না, কারণ আমার ঘর মাঝখানে। এক পাশে মা থাকে আর অন্য পাশে মৃণালিনীর ঘর ছিল। তাই কোন ঘরের দরজা খুলেছিল তা আমি ঠিক বলতে পারবো না। এ ঘরেরও হতে পারে, ও ঘরেরও হতে পারে। তবে এটাও ঠিক, রাতের বেলা কেউ বাইরে বেরোতে পারে। তাই আমি এই বিষয়ে আর অতটা ভাবিনি। ব্যাপারটা বেশ রাত্রের দিকে হয়েছিল। বেশ নিবারণবাবু, আপনি এবার আসুন। পরে প্রয়োজন পড়লে আবার আপনাকে ডেকে নেব।
নিবারণবাবু বেরিয়ে যেতেই ঘরে এসে ঢুকলেন সৌমেনবাবুর স্ত্রী আর মৃত মৃণালিনীর মা জয়ন্তী রায়। তার দুটো চোখ এখনো ফুলে রয়েছে, অবশ্যই কান্নাকাটির দরুন। আমাদের সামনের চেয়ারে তিনি এসে বসলেন। বিশ্বনাথ বেশ খানিকটা সময় নিল, তারপর বলল, জয়ন্তী দেবী, আমরা জানি আপনার মনের অবস্থাটা এখন ভালো নেই, তবুও 2-4টে প্রশ্ন আমাকে করতেই হবে। আচ্ছা, আপনার মেয়েকে কে খুন করতে পারে বলে আপনার মনে হয়? জয়ন্তী দেবী একবার এদিক ওদিক তাকালেন, তারপর বললেন, আমার মেয়ে এমন কিছু একটা জানতে পেরেছিল যেটা যেটা ওর জানার কথা ছিল না, আর তার জন্য। জয়ন্তী দেবীর দুটো চোখে কেমন যেন একটা ভয় ফুটে এসছিল। আমি আর বিশ্বনাথ তাকিয়ে দেখছিলাম ভদ্রমহিলার দিকে। ভদ্রমহিলা একটু ইতস্তত করছিলেন। বিশ্বনাথ ইশারা করতেই আমি উঠে গিয়ে ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে এলাম। কেন? আপনার এমন মনে হয়েছিল কেন? আর কি জানতে পেরেছিল সে? আমার মনে হয়েছিল আমার মেয়ে কিছু একটা জানতে পেরেছে, এমন কিছু একটা যেটা ঠিক নয়। কয়েকটা দিন ধরে মেয়েটা আমার কেমন অদ্ভুত আচরণ করছিল, সব সময় যেন কিছু একটা কথা নিয়ে ভেবে চলেছে, কিন্তু কিছু একটা বলবে সেটা বলে উঠতে পারছিল না। কালো পাথরটা নিয়ে কিছু নয় তো? কালো পাথরটা আপনার মেয়ে খুঁজে পেয়েছিল শুনেছিলাম, আর তারপরেই এমন একটা। না বিশ্বনাথ বাবু, সেই পাথর যদি সে খুঁজে পেত তাহলে আমি অন্তত একবার সেটা দেখতে পেতাম। আমার মেয়ে ওটা খুঁজে পায়নি। এবার এই কথাটা শুনে আমি অবাক হয়ে গেলাম। বললাম, কিন্তু আপনার স্বামী তো বললেন যে পাথরটা খুঁজে পেয়েছিল, আর সেই পাথরটা খুঁজে পাওয়ার পরেই তার মৃত্যু ঘটেছে। আমি কথা বিশ্বাস করি না। আমার মেয়ের কাছে আমি পাথরটা একবারও দেখিনি, শুধু বলেছিল যে পাথরটা খুঁজে পেয়েছে, কিছু একটা আন্দাজও করছিল। বিশ্বনাথ গম্ভীর মুখে বসে রইল, তারপর বলল, আমার মনে হয় নিশ্চয়ই খুনের পেছনে বড় সড়ো কোনো একটা মোটিভ রয়েছে, কিন্তু এটা বুঝতে পারছি না এমন কি জানতে পেরেছিল আপনার মেয়ে যার জন্য তার এই অবস্থা হতে হলো। সেটাই তো আমিও বুঝে উঠতে পারছি না। বাড়িতে আমি একটু ব্যস্তই থাকি, হয়তো এর জন্যই আমায় বলতে পারিনি। বাড়িতে রান্না বান্না বাকি কাজগুলো আমাকেই করতে হয়। দিদি অসুস্থ মানুষ, সে নিজের ঘর থেকে বাইরে সহজে আসতে পারে না। তাছাড়া বাড়ির পুরুষ মানুষেরাও সবাই বাড়ির বাইরেই থাকে, একমাত্র আমার ছোট দেওর নিবারণ বাড়িতে থাকে। তাছাড়া শাশুড়ি মাও থাকেন, দুজন কাজের লোকও রয়েছে। বুঝতেই পারছেন, এই সমস্ত কিছু আমাকেই সামলাতে হয়। তারপরেও মেয়েটার কাছে ওই কথাটা শোনার জন্য আমি 2বার গিয়েছিলাম, কিন্তু 2বারই কেউ না কেউ এসে পড়েছিল। ব্যাপারটা কি নিয়ে সেটা আপনি বুঝতে পারেননি? মানে আপনার মেয়ে কোনো ইঙ্গিত দেয়নি আপনাকে? না বিশ্বনাথ বাবু, তবে বলেছিল এই বাড়িতে এমন একজন আছে, সবাই তাকে যেমনটা ভাবে সে আসলে তেমন নয়। এই কথায় বিশ্বনাথ আরো অবাক হলো, তারপর বলল, বেশ, আপনি এবার আসুন জয়ন্তী দেবী। এতটুকু তো বোঝা গেল যে অপরাধী এই বাড়িতেই আছে। কিন্তু বিশ্বনাথ বাবু, আপনি কি তাকে খুঁজে পাবেন? বাড়িতে তো অনেকেই আছে, কিন্তু আমার সন্দেহ আমার ভাসুরের ওপরে। তার একটা ব্যবসা রয়েছে, আর সেই ব্যবসাটা যে সঠিক পথে নয় সেটা আমি বেশ ভালোই জানি। বিশ্বনাথ কি একটা ভেবে জয়ন্তী দেবীকে তখনের মতো চলে যেতে বললেন। এরপরে ঘরে এসে ঢুকল জয়ন্তী দেবীর ভাসুর অর্থাৎ মৈনাক রায়। এমন একটা ব্যাপার হয়ে গেল, দেখুন তো বিশ্বনাথ বাবু, আমি তো কিছুই বুঝতে পারছি না।
বাড়িতে এমন একটা ব্যাপার, বাইরে কত কাজ রয়েছে, আজকে মাল ডেলিভারি দেওয়ার কথাও আছে, যদি না হয় তাহলে তো। আপনার কিসের ব্যবসা মৈনাকবাবু? আমার ওই লোহালক্করের ব্যবসা। ব্যবসা এখন বেশ বড়ই হয়ে গেছে, কিন্তু কেন বলুন তো? না এমনি। আচ্ছা, কাল রাতে আপনি কখন ঘুমোতে গিয়েছিলেন? ওই তো খাওয়া দাওয়ার পরে সবাই বাড়িতে 11টার মধ্যেই ঘুমিয়ে পড়ে, আমিও তখনই ঘুমিয়ে পড়েছিলাম। 10টার মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেলেও নিজের ঘরে বসে কিছু কাজকর্ম করতে করতে ওই 11টা বেজে গিয়েছিল। আমি আর আমার স্ত্রী আর আমার ছেলে ওই সময় ঘুমাতে যাই। হ্যাঁ, তবে ছেলে আগে ঘুমিয়ে পড়েছিল। যদি আপনার আমার কথা বিশ্বাস না হয় তাহলে আপনি আমার স্ত্রীর সঙ্গে কথা বলতেই পারেন। তার সঙ্গে কথা তো আমি বলবই, কিন্তু তার আগে অন্য একটা কথা আপনার কাছ থেকে জানতে চাই। মৃণালিনীর খুনের পেছনে কার হাত রয়েছে বলে আপনি মনে করেন? মৈনাকবাবু কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, দেখুন বিশ্বনাথ বাবু, আমার কাউকে সন্দেহ হয় না, অন্তত বাড়ির কাউকে তো নই। কিন্তু সমস্যা হলো নিচের তলার ঘরের দরজা তো বন্ধ ছিল, সে অবস্থায় বাইরে থেকে তো কেউ আসতে পারবে না। তাহলে কেউ বাইরে থেকে এসে খুনটা করবে কি করে? এই অবস্থায় শুধু একটাই সম্ভাবনা থেকে যায়, যে খুনি হয়তো এই ঘরেই কোথাও আগে থেকে লুকিয়েছিল। তারপরে শেষ রাত্রের দিকে অর্থাৎ ভোরের দিকে নিশ্চয়ই ছাদের ঘরের দরজা খুলে বেরিয়ে যায়। এই ব্যাপারটা কিন্তু কেউ লক্ষ্য করেনি যে ছাদের ঘরের দরজাটা সকালে ভেজানো অবস্থায় পাওয়া গিয়েছিল, অথচ দীননাথ হলপ করে বলছে সে ছাদের দরজা ভেতর থেকে বন্ধ করে দিয়েছিল। ছাদের দরজা দিয়ে তো ভেতরে ঢোকা যায়, কিন্তু রায়বাবু বলেছিলেন ছাদের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। ছাদের দরজা ভেতর থেকে বন্ধ ছিল, কিন্তু ছাদের দরজা তো ভেতর থেকে বন্ধ ছিল না। বিশ্বনাথের এই কথায় কেমন যেন অবাক হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে আমার মনে পড়ে গেল মিস্টার রায় কিন্তু ছাদের ব্যাপারে কোনো কথাই আমাদের বলেনি। তাহলে হঠাৎ করে বিশ্বনাথ মিথ্যে কথা বলতে গেল কেন? কিন্তু রায়বাবু যে বললেন এই বাড়িরই কেউ তাকে ওই কথাটা বলেছিল যে ছাদের দরজা ভেতর থেকে বন্ধ ছিল, তাই পুলিশ ছাদের দিক দিয়ে কোনো সম্ভাবনার কথা ভাবেনি। মৈনাকবাবুকে কেমন যেন বিচলিত বলে মনে হলো। একটু ইতস্তত করে তিনি বললেন, আসলে সবাই সবকিছু নিয়ে ঘেটেছিল তো, তাই হয়তো ব্যাপারটা বুঝতে পারিনি। কিন্তু আমার মনে হলো যে আমি স্পষ্ট দেখেছি ছাদের দরজাটা ভেজানো ছিল। সবাই যখন ওই ঘরে ঢুকেছে তখন আমি আশপাশটা ঘুরে দেখছিলাম, তখনই ব্যাপারটা দেখতে পাই। দীননাথ প্রতিদিন ছাদের দরজা বন্ধ করে, সে হলপ করে বলছে যে সে দরজা বন্ধ করেছিল। এমন কথা চলছে তখন রায়বাবু দরজার সামনে এসে বললেন, বিশ্বনাথ বাবু, একটা নতুন খবর পাওয়া গেছে, আপনি যদি একবার বাইরে আসেন। মৈনাকবাবুকে তখনকার মতো বিদায় জানিয়ে আমরা বেরিয়ে এলাম। আর কয়েকজনের সঙ্গে কথা বলা বাকি আছে এবং বাকি দুজন কাজের লোকের সঙ্গে পরে কথা বলে নেওয়া যাবে। তাই নিচে নেমে প্রথমে বিশ্বনাথ গেল মৈনাকবাবুর স্ত্রীর সাথে কথা বলতে। আমি রায়বাবুর সঙ্গে বেরিয়ে এলাম বাইরে। সেখানে পুলিশেরা একটি লোককে বাড়ির এক পাশে দাঁড় করিয়ে রেখেছে। কি ব্যাপার বলুন তো রায়বাবু? ওই লোকটা এ বাড়ির থেকে দুটো বাড়ির পেছনের দিকে থাকে। ওনার বাড়ি দোতলা। রাতের বেলা উনি দোতলার ছাদে এসেছিলেন একবার পায়চারি করতে। বয়স্ক মানুষ, ঘুম হয় না রাতে ঠিকভাবে। উনি কাল রাতে ওনার বাড়ির ছাদ থেকে এই বাড়ির ছাদে কাউকে একটা ঘুরে বেড়াতে দেখেছিলেন। অত রাতে এমন একটা ব্যাপার দেখে তিনি সামান্য ভয় পেলেও আজ সকালে সমস্ত কিছু শুনেই এখন এখানে এসেছেন এই কথাটা আমাদের জানাতে। আমরা এগিয়ে গেলাম ভদ্রলোকের দিকে। ইতিমধ্যেই পেছন থেকে এসে বিশ্বনাথ বলল, কিছুই জানা যাচ্ছে না রায়বাবু, গোটা ব্যাপারটা যেন আরও জটিল হয়ে যাচ্ছে। প্রথম এই কালো রঙের পাথরটা, যেটা এই বাড়ির কেউ চোখে দেখেনি। তারপরে রইল এমন কি খবর মৃণালিনী জানতে পেরেছিল যেটা সে আর কাউকে বলতে পারেনি। আর তৃতীয়, ছাদের দরজার রহস্যটা, সেটা কি সত্যিই ভেতর থেকে বন্ধ ছিল নাকি দীননাথ ভুল করে? আমার মনে হয় বিশ্বনাথ বাবু ছাদের দরজা খোলাই ছিল,
কারণ কাল রাতে ওই ভদ্রলোক এ বাড়ির ছাদেই কাউকে ঘুরতে দেখেছিলেন। যদি কেউ ছাদে গিয়েই থাকে তাহলে সে তো আবার ফিরেও আসবে। ও তাই নাকি? উনি দেখেছে? বেশ, তাহলে তো একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। কোথায়, চলুন দেখি ভদ্রলোকের সঙ্গে একবার কথা বলি। ভদ্রলোকের নাম বিনয় ঘোষ। ভদ্রলোক বেশ বয়স্ক, মাথার চুল দাড়ি সমস্ত কিছু সাদা হয়ে এসছে, তবে শরীর এখনো টনটনে রয়েছে। চোখে একটা চশমা। ভদ্রলোক রায়বাবু ও বিশ্বনাথকে একসঙ্গে দেখে একটু ইতস্তত করলেন। এই যে বিনয়বাবু, আপনি যা বলছিলেন সেটা একবার বিশ্বনাথবাবুকে বলুন তো। বিনয়বাবু যে কথাটি বললেন তার সারমর্ম দাঁড়ায়, কাল রাতের দিকে ঘুম না আসার জন্য তিনি বেশ কয়েকবার ছাদে এসেছিলেন। প্রথমবার যখন ছাদে আসেন তখন প্রায় রাত 12টা। তিনি তখন কাউকে দেখতে পাননি। দ্বিতীয়বার যখন তিনি ছাদে আসেন তখন রাত প্রায় 1টা। ওই সময় তিনি এদিক ওদিক তাকিয়ে দেখতে পেয়েছিলেন ছাদের ওপর একটা ছায়ার মতো কি যেন এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। প্রথমে তিনি ভেবেছিলেন খানিকটা দূর থেকে রাতের আধো অন্ধকারে হয়তো তিনি ভুল দেখছেন, কিন্তু আকাশে চাঁদের আলো ছিল। তাছাড়া চোখের চশমা থাকার জন্য তার ভুল হওয়ার কথা নয়। এমনকি একটা বাড়ির পরের বাড়ির ছাদ, তাই চাঁদের আলোয় ঘরের ছাদের দরজাটা যে খোলা ছিল সেটা পর্যন্ত তিনি দেখতে পেয়েছিলেন। তবে আরও একটা ব্যাপার যে তার মনে হয়েছিল সেটা হলো ছাদের দরজার ওপাশে যেন আরেকটা কেউ দাঁড়িয়েছিল। এই কথাটা শুনে বিশ্বনাথ অবাক হয়ে বলে উঠল, ছাদে একজন লোক ছিল আর ওই দরজার কাছে আরেকজন লোক ছিল। আপনি ঠিক দেখেছিলেন তো? ভদ্রলোক কিন্তু নিশ্চিতভাবে জানালো যে সে ঠিক বলছে। সে বাড়ির বাইরে এসে নিজের বাড়িটা দেখিয়ে দিল। বাড়িগুলো পাশাপাশি। সৌমেন রায়ের বাড়ি, তার পাশেই আরেকটা একতলা বাড়ি, আর তার পাশে বিনয় ঘোষের দোতলা বাড়ি। অর্থাৎ এতটা কাছাকাছি হওয়ার জন্য ভুল দেখার কোনো সম্ভাবনা নেই। তাছাড়া কাল রাতে পূর্ণিমার আলোও ছিল। ভদ্রলোক চোখে বেশ ভালোই দেখেন, তার ওপর চশমা তাকে আরো ভালো করে দেখতে সাহায্য করে। কিন্তু বিশ্বনাথের মুখটা যেন কেমন হয়ে গেল। বাকি দুজন কাজের লোকের সাথে কথা বলল সে। দীননাথ হলপ করে জানালো সে ছাদে যাওয়ার দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিয়েছিল। রাতের বেলা সেই দরজা খুলে যদি থাকে কেউ, তাহলে সেটা কি করে খুলেছিল সেটা সে জানে না। কিন্তু যখন মৈনাকবাবু তাকে ছাদের দরজার কাছে নিয়ে গিয়ে দেখিয়েছিল তখন কিন্তু ছাদের দরজাটা খোলা ছিল। মৈনাকবাবু তিনি দীননাথকে ডেকে নিয়ে গিয়ে একটু বকাবকি করেছিলেন ছাদের দরজা বন্ধ না করার জন্য। এতদিন ধরে দীননাথের ভুল হয়নি, তাহলে কাল তার ভুল হবে কি করে? নিচের দরজা বন্ধ করে রামলাল আর ছাদের দরজা বন্ধ করে দীননাথ। তারপরে দুজনে রান্নাঘরের পাশের ঘরে ঘুমোতে চলে যায়। কালও তেমনটাই গিয়েছিল। এমন একটা ভুল তার কখনোই হতে পারে না। এত বছর ধরে বাড়িতে চোর ঢুকতে পারেনি, তাহলে কাল খুনি ঢুকলো কি করে? কথা বলতে বলতে দীননাথ এক পর্যায়ে কেঁদে ফেলল। সে তার মৃত মায়ের দিব্যি করে বলল দরজা সে নিজের হাতে বন্ধ করে দিয়েছিল। এমনকি প্রতিবার দরজা বন্ধ করে সে টেনেও দেখে। সেই দরজায় তালা দেওয়া হয় না, কারণ যদি কেউ কোনো কারণে ছাদে যায় তাই। সমস্ত কিছুই হলো, কিন্তু গোটা বাড়ির সবচেয়ে বয়স্ক মহিলা, তার সঙ্গে কথা বলা হলো না। সৌমেনবাবু জানালেন তার শরীর বেশ অসুস্থ। এই গোটা ব্যাপারটা জানতে পেরে তিনি আরও অসুস্থ হয়ে পড়েছেন। মৈনাকবাবুর স্ত্রীর হৃদযন্ত্রের সমস্যার জন্য বিছানায়। তার সাথে কথা বলে এসেছিল, কিন্তু সেখান থেকে কি জানা গিয়েছিল সেটা বিশ্বনাথ আমায় বলেনি। রায়বাবু মৃতদেহ পাঠিয়ে দেওয়ার সমস্ত ব্যবস্থাই করে ফেললেন। সৌমেনবাবু বাড়ির বাইরে আসতে দেখে আমি, বিশ্বনাথ ও রায়বাবু বাড়ির চৌহদ্দির একপাশে সরে গেলাম। বিনয় ঘোষকে ছেড়ে দেওয়া হলো। কি বুঝছেন বিশ্বনাথবাবু? আমার মেয়েটার এত বড় ক্ষতি কে করলো বলুন তো? কিছু কথা এখনো জানতে হবে। এটা আপনার পরিবার এবং আপনার মনের পক্ষে যদি একটু কুরুচিকর, কিন্তু তবুও আমার জানা প্রয়োজন। আপনাকে আমি কথা দিচ্ছি, একথা বাইরের কেউ জানতে পারবে না। আচ্ছা, আপনার মেয়ের সঙ্গে কারোর কোনো সম্পর্ক তৈরি হয়েছিল কি? মানে আমি কি বলতে চাইছি সেটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনার মেয়ে যথেষ্ট বড় ছিল,
তাই এমন যদি কিছু থাকে তাহলে আপনি সেটা আমায় জানাতে পারেন। এই কেসে বিষয়টা কিন্তু খুবই প্রয়োজনীয়। সৌমেনবাবু বেশ কিছুক্ষণ মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে রইলেন। তারপর বললেন, বিশ্বনাথবাবু, একটা কানা ঘোষও আমি অনেকদিন ধরেই শুনেছিলাম। আমাদের এই এলাকার একটি ছেলে আছে, তার নাম কানাই লাল। তার সাথেই আমার মেয়ের একটা সম্পর্ক তৈরি হয়েছিল, তা অনেক দিন ধরেই শুনেছি। তবে ছেলেটি নাকি ভালো বিশ্বনাথবাবু, তাই আমরা এই বিষয়ে কোনো আপত্তি করিনি কখনো। ছেলেটা এখন পড়াশোনা করে, তার বাবারও ভালো একটা ব্যবসা আছে, তাই আমাদের তাতে কোনো আপত্তি ছিল না। তবে আরও একটা ব্যাপার শুনেছিলাম যেটা আমার কখনোই ভালো লাগেনি। ওরা নাকি মাঝে মাঝে চুপি চুপি দেখা সাক্ষাৎ করত। এমনকি এই গোটা ব্যাপারে মৃণালিনীর মায়েরও মত ছিল। বিশ্বনাথ যেন হঠাৎ কিছু একটা পেয়ে গেছে এমন একটা হাসি তার মুখে ফুটে উঠল। বলল, আপনি আমাকে এই কানাইলালের বাড়ির ঠিকানাটা একবার দিন। বোধহয় একটা কিছু আন্দাজ আমি করতে পেরেছি। সৌমেনবাবু অবাক হয়ে তাকালেন বিশ্বনাথের মুখের দিকে। শুধু তিনি নয়, আমি ও রায়বাবুও অবাক হয়ে তাকালাম। বেরিয়ে আসার আগে রায়বাবু বললেন, একটু দেখবেন বিশ্বনাথ বাবু। বিশ্বনাথ কিছু বলল না। আমি আর সে হাঁটতে হাঁটতে বেরিয়ে এলাম। আসার আগে বিশ্বনাথ সৌমেনবাবুর কাছ থেকে কানাইলালের বাড়ির ঠিকানাটা নিয়ে এসেছিল। দেখো কানাইলাল, গোটা ব্যাপারটা যা হয়েছে তাতে কিন্তু সব দিক থেকে তোমার উপরে আঙ্গুল উঠছে। কাল রাতে ওই বাড়ির ছাদে তোমায় ঘুরে বেড়াতে কিন্তু একজন দেখেছে, আর ওই বাড়িরই একজন কাল রাতে মৃণালিনীর কাছ থেকে জানতে পেরেছিল যে তুমি বাড়ির ছাদে আসবে। তাই এই খবরগুলো যদি পুলিশের কানে ওঠে তাহলে তো তুমি বুঝতেই পারছো। কানাইলালের বয়স 20-21 হবে। বাড়ির কাছেই তাকে মিথ্যে কথা বলেই একপাশে ডেকে আনা হয়েছিল। একটা গাছের তলায় চায়ের দোকানের পাশে আমরা চুপ করে বসে কথা বলছিলাম। কেউ কোনো কিছুই বুঝতে পারবে না এমনভাবে চাপা স্বরে আমাদের কথাবার্তা চলছিল। কানাইলালের গলাটা কেমন ধরে এলো। সে বলল, দেখুন বিশ্বনাথদা, আমি সত্যি কিছু করিনি। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, আমি কালকে রাতে ওই বাড়িতে গিয়েছিলাম, কিন্তু তার মানে তো এই নয় যে আমি মৃণালিনীকে খুন করব, কারণ আমি তো ওকে। বিশ্বনাথ তার কথা শেষ করতে দিল না। সামনে এগিয়ে চায়ের কাপে একটা চুমুক দিয়ে আস্তে আস্তে বলল, আমি জানি কানাইলাল, আমি জানি যে কাজটা তুমি করোনি, কিন্তু কাজটা কেউ তো করেছে। তুমি যখন ছাদে ছিলে তখন মৃণালিনী ঠিক কোথায় দাঁড়িয়েছিল? মৃণালিনী দাঁড়িয়েছিল ওই ছাদের সিঁড়িটার যে দরজাটা আছে না, ওইটার কাছে। তখন ওখানে আর কেউ ছিল, কিংবা তোমার মনে হয়েছিল ও বাড়ির আর কেউ তোমাদের দেখতে পেয়েছে? কানাইলাল মাথা নাড়ালো। বিশ্বনাথ যেন কিছু একটা ভেবে বলল, তুমি যখন ওখান থেকে চলে এসেছিলে তখন নিশ্চয়ই মৃণালিনী নেমে গিয়ে ছাদের দরজাটা বন্ধ করে দিয়েছিল ভেতর থেকে, আর তুমিও আগের মতোই মৃণালিনীর ঘরের জানলার ওপরে সিলিংয়ের খানিকটা নিচে নেমে এসে তারপর বাড়ির পেছনের দিকের গাছ ভেঙে নেমেছিলে, তাই তো? না না বিশ্বনাথদা, আমি মৃণালিনীর ঘরের জানলার কার্নিশ নয়, আমি মাঝখানের ঘরের, মানে ওই মৃণালিনীর যে ছোট কাকা নিবারণ, তো ওর জানলার কার্নিশ বেয়ে নেমে তারপর গাছ বেয়ে নেমেছিলাম। বিশ্বনাথ যেন অবাক হলো। বলল, কি বলছো? নিবারণের ঘরে কার্নিশ ভেঙে নেমেছিলে? আচ্ছা, একটা কথা বলো তো, তোমাকে কি মৃণালিনী কাল রাতে কিছু বলেছিল? হ্যাঁ, আসলে ওই কারণেই আমাকে ডেকেছিল। ওর বাড়ির সামনের বারান্দার কাছ থেকে এক চেনা বন্ধু যায় মাঝে মাঝে, তাকে দিয়েই আমায় ডেকে পাঠিয়েছিল। বাড়ি থেকে সে বেরোতে চাইছিল না, কিছু একটা ভয় পাচ্ছিল ও। আমি রাতের বেলায় ছাদে যেতেই সে ভয় পেয়ে আমাকে জড়িয়ে ধরেছিল বিশ্বনাথদা। এমন কিছু একটা সে জানতে পেরেছিল যেটা ঠিক নয়, আর সেই কথাটা সে আমাকে বলতে চাইছিল বারবার। তার বাড়িতে এমন কেউ আছে যে তার বাবাকে খুন করতে চায়। এই কথা শুনে আমি আর চুপ করে থাকতে পারলাম না। বললাম, কি
মানে সৌমেন বাবুকে কেউ খুন করতে চায়, কিন্তু কেন? সম্পত্তির জন্য। ঠাকুরমার কাছ থেকে জানতে পেরেছিল যে মৃণালিনীর ঠাকুরদা সমস্ত সম্পত্তি 3 জনের নামে ভাগ করে দিলেও সমস্ত সম্পত্তির দেখাশোনা এবং সবার মধ্যে সেই সম্পত্তি যাতে সমান ভাগে কাজে লাগে তার ভার দিয়ে গেছিল মৃণালিনীর বাবাকে। সৌমেনবাবু বেঁচে থাকতে সে সম্পত্তি কেউ কোনোদিন বিক্রি করতে পারবে না। তাদের সবাইকে একসাথে একই বাড়িতে থাকতে হবে। যদি কেউ সম্পত্তি ভাগ করতে চায় এবং বাড়ি আলাদা করতে চায় তাহলে সৌমেনবাবু চাইলেই তাকে সমস্ত সম্পত্তি থেকে উৎখাত করতে পারেন। তবে তার জন্য সঠিক প্রমাণের প্রয়োজন। এমনভাবেই মৃণালিনীর ঠাকুরদা ওই উইলটা করে গিয়েছিলেন যাতে 3 ভাই কখনোই আলাদা না হতে পারে। পুলিশের কাছ থেকে এটাও জানা গিয়েছে যে মৈনাকবাবুর লোহা লক্করের ব্যবসা খুব একটা ভালো যাচ্ছে না। তাহলে কি তুমি মনে করছো মৈনাকবাবু সৌমেনবাবুকে খুন করার জন্য ভেবেছিলেন, আর সেই কথাটাই কোনোভাবে মৃণালিনী শুনতে পেয়ে যায়? ব্যাপারটা বেশি সহজ হয়ে যাচ্ছে সৌরভ, এত সহজ হতে পারে না ব্যাপারটা। আচ্ছা কানাইলাল, সৌমেন রায়ের বাড়িতে তোমাদের এই সম্পর্কের ব্যাপারে তো প্রায় সকলেই রাজি ছিল, তাহলে তোমরা এভাবে দেখা করতে কেন? কানাইলাল সামান্য হাসল, তারপর বলল, বিশ্বনাথ দা, মৃণালিনীর মা বাবা যথেষ্ট ভালো, যথেষ্ট সচ্চরিত্র এবং সরল মনের মানুষ, কিন্তু বাকিরা তেমন নয়। মৈনাকবাবুর স্ত্রী অসুস্থ হওয়ার পর থেকে তিনি সামান্য পরিবর্তন হতে শুরু করেন। শুনেছিলাম তিনি এখান থেকে চলেও যেতে চাইছেন কোথাও। কাজের লোকগুলো বোকা, অতি সরল, কিন্তু মৃণালিনীর ঠাকুরমা আর তার ছোট কাকা নিবারণ মোটেই সহজ সরল নয়। তারা এই ব্যাপারটা মোটেই পছন্দ করতো না। আপনারা দেখেছেন হয়তো, মৃণালিনী থাকতো দোতলায়, আর সেই দোতলায় তার ঠাকুরমা আর ছোট কাকাও থাকতো। কথাটা এতক্ষণ আমি খেয়াল করে দেখিনি, এখন মনে হলো সত্যিই তাই। তাহলে কি ওরা মৃণালিনীকে পাহারা দেওয়ার চেষ্টা করত? যদি সেটাই হয় তাহলে তো মৃণালিনী তার চোখকে ফাঁকি দিতে পেরেছিল, অর্থাৎ মৃণালিনী সত্যি সাহসী আর শক্ত প্রকৃতির মেয়ে ছিল। কিন্তু প্রশ্ন হলো তাকে খুন করলো কে, আর কেনই বা করলো? বিশ্বনাথের মুখে এখন একটা হাসি ফুটে উঠল। যার ভয় ছিল যে মৃণালিনী তার কথা সৌমেন বাবুকে বলে দিতে পারে সেই করেছে, এবং এরপর তার লক্ষ্য হয়তো সৌমেন বাবু। কালো পাথরের কথা তোমায় কখনো বলেছিল? কানাইলাল মাথা নাড়ল, অর্থাৎ কালো পাথরের কথা মৃণালিনী কাউকে বলেনি। তবে সৌমেন বাবু আমাদের বলেছিলেন যে মৃণালিনী কালো পাথর পেয়েছিল। গোটা ব্যাপারটা আবার কেমন যেন ঘেঁটে যেতে লাগলো। তাহলে ওই বাড়িতে এমন কেউ আছে যে কখনোই চায় না সৌমেনবাবু বেঁচে থাকুক, আর তার জন্য প্রথমে সরিয়েছে মৃণালিনীকে। বিশ্বনাথ, তাহলে তো সৌমেনবাবুরও বিপদ রয়েছে। তা তো রয়েছেই, কিন্তু প্রশ্ন হলো তার বিপদটা কোথা থেকে আসবে। আচ্ছা সৌরভ, যদি আমি বাড়ির বাইরে থাকি তাহলে তোমার একা একা কোনো সমস্যা হবে না তো বাড়িতে? আর তাছাড়া হরিদাস তো রইল। মানে কি বলতে চাইছো তুমি? মানে আমি বলতে চাইছি কয়েকটা দিন আমায় একটু বাইরে কাটাতে হবে, না হলে অপরাধীকে যে আমরা হাতে হাতে ধরতে পারবো না। অপরাধীকে হাতে নাতে ধরা খুবই প্রয়োজন, কারণ সে কোনো রকম সূত্র রেখে যায় না। শুধু অনুমানের ওপর ভিত্তি করে তাকে ধরলে আদালত সেটা মানবে না। আদালত চায় রুক্ষ শুকনো তথ্য কিংবা প্রত্যক্ষদর্শী, আর সেটাই আমায় করতে হবে। এরপর বেশ কয়েকটা দিন একভাবে কেটে গেল। কোনো খবর নেই বিশ্বনাথের। সকালে ফিরে আসে, সন্ধ্যের অন্ধকার নামার একটু পরেই কোথায় যেন চলে যায়। আমি কিছুই বুঝতে পারছিলাম না। মাঝে মাঝে রায়বাবুর সঙ্গে টেলিফোনে বিস্তর কথাবার্তা হয় বিশ্বনাথের। আমি প্রশ্ন করাতে সে বলল, অপেক্ষা করো সৌরভ, অপেক্ষা করো, আর একটু অপেক্ষা করো। আসলে অপরাধী বোধ হয় বেশ ভয় পেয়ে গেছে, তাই সে কিছুই করতে চাইছে না। আজই সোমেনবাবুর বাড়িতে সবাইকে বলেছি যে আমি চেষ্টা ছেড়ে দিচ্ছি, আমি কিছুই করতে পারছি না। এমন কোনো সূত্র নেই যেটা দিয়ে অপরাধীকে খুঁজে বার করব। বলে এসেছি ওই ছাদের পথে নিশ্চয়ই কেউ এসেছিল যে খুনটা করে গেছে।
সে কি, তুমি বলছো অপেক্ষা করতে, আবার বলছো তুমি কেসটা ছেড়ে দিয়েছো। ছাদের পথে কেউ যে এসে খুন করেনি সেটা তো তুমি জানো। আর ওই বিনয় ঘোষের দেখা ছেলেটা তো কানাইলাল, কিন্তু কানাইলাল তো খুন করেনি, সেটা তুমিও ভালোভাবে জানো। সৌরভ, তুমি বড় ভুল করছো। আমি তোমায় অপেক্ষা করতে বলেছি। তুমি শুধু অপেক্ষা করো, তারপর দেখো। মাঝে মাঝে কিছু বিশেষ ক্ষেত্রে আমাদের অপেক্ষা করতে হয়, বুঝলে। অপরাধীকে বুঝিয়ে দিতে হয় সে একদম নিরাপদ, আর তারপরেই সে তার পরবর্তী কাজটা করবে। বিশ্বনাথ আমার দিকে তাকিয়ে হাসল। আমি বুঝতে পারলাম গোটা ব্যাপারটাই একটা ছলনা মাত্র। বিশ্বনাথ জাল পেতেছে, আর সেই জালে অপরাধী এসে ধরা দেবে, তারই অপেক্ষা সে করছে। মাত্র 3 দিন পর সকালে বিশ্বনাথ যখন ফিরল, তখন আমি ঘুমিয়ে। এসেই দরজায় ধাক্কা দিল বিশ্বনাথ। ঘুমটা ভাঙতেই বললাম, কি হলো বিশ্বনাথ, এমনভাবে ডাকছো কেন? কেসটা সলভ হয়ে গেছে নাকি? আরে তাড়াতাড়ি বাইরে এসো, তাড়াতাড়ি এসো। সত্যিই কেসটা সলভ হয়ে গেছে। আমি বসার ঘরে চা দিতে বলছি, এসো এসো। এরপরে আর ঘুমিয়ে থাকা যায় না, তাই তাড়াতাড়ি উঠে পড়লাম। হাত মুখ ধুয়ে বসার ঘরে এসে দেখি বিশ্বনাথ চায়ের কাপ তুলে নিয়েছে। আমিও চায়ে একটা চুমুক দিয়ে বললাম, প্রথমেই বলো অপরাধী কে? তুমি বলো দেখি। আচ্ছা, তোমার কি মনে হয় এই কেসে আসল অপরাধী কে? কে খুন করেছিল এবং কে খুন করতে চাইছিল সৌমেন রায়কে? আমি তো একটা হিসাব করেই রেখেছি। আমার মনে হয় মৈনাকবাবুই কাজটা করতে চাইছিলেন। দেখো, তিনিই বলেছিলেন ছাদের দরজাটা খোলা ছিল, অর্থাৎ তিনি এটা বোঝাতে চেয়েছিলেন যে ছাদের দরজা দিয়ে কেউ ভেতরে এসে কাজটা করে চলে গেছে, তাই ছাদের দরজাটা খোলা ছিল। অথচ দীননাথ দিব্যি করে বলছে সে ছাদের দরজাটা নিজের হাতে বন্ধ করেছিল। যদিও ভেবেনি যে কানাইলাল এসছিল, তাই তার সঙ্গে দেখা করার জন্য মৃণালিনী ওপরে গিয়েছিল, কিন্তু সেই কথাটা তাহলে মৈনাকবাবু জানবে কি করে? আর তার নজর ছাদের দরজায় গেল কি করে? বিশ্বনাথ অল্প হাসল, তারপর বলল, কিন্তু তিনি খুন করবেন কেন? তার মোটিভ কি? শক্ত একটা মোটিভ তো আছেই। তার স্ত্রী অসুস্থ, আর চিকিৎসার জন্য বেশ টাকা পয়সা প্রয়োজন। যতদূর তুমি বলেছো তার ব্যবসা এখন ভালো যাচ্ছে না, ব্যবসাতেও বেশ কিছু অর্থের প্রয়োজন। অর্থাৎ বাড়ির একটা অংশ তিনি যদি পেয়ে যান এবং সেটা বিক্রিও করেন, তাহলে তার কাছে অনেক টাকা আসবে, আর সে টাকায় তিনি ব্যবসা এবং স্ত্রীর চিকিৎসা দুটোই করতে পারবেন। এর চেয়ে বড় মোটিভ অন্য কিছু হতে পারে বলে তো আমার মনে হয় না। এই পথে একমাত্র বাধা সৌমেনবাবু, তাই তাকে সরিয়ে দিতে পারলেই। এই উইলেই একটা সমস্যা রয়েছে বন্ধু। সৌমেনবাবু কিন্তু বাড়ির বড় ছেলে নন, বড় ছেলে মৈনাকবাবু। কিন্তু সৌমেনবাবু আর মৈনাকবাবুর বাবা বুঝতে পেরেছিলেন সৌমেনবাবু যতটা ভালোভাবে ঠান্ডা মাথায় সব সমস্যার সিদ্ধান্ত নিতে পারেন, ততটা মৈনাকবাবু পারেন না। তিনি যুক্তিবাদী প্রকৃতির মানুষ ছিলেন, তাই আসল দায়িত্ব তিনি সৌমেনবাবুকে দিয়ে গিয়েছিলেন, আর সেই দায়িত্বটাই তার কাজ হলো। তবে তুমি একটু ভুল করলে সৌরভ। তোমার মোটিভ সমস্ত কিছু ঠিক থাকলেও তোমার ভুল হলো অপরাধী নির্বাচনে। মৈনাকবাবু কাজটা করেনি, কাজটা করেছিল অন্য একজন। অন্য একজন খুন করেছে? কিন্তু সেটা কে? যার সব থেকে সহজ সুযোগ ছিল, নিবারণ রায়। একবার ভেবে দেখো, তার কাছে সুযোগ সবচেয়ে বেশি। তার ঘর মৃণালিনীর ঘরের পাশে। রাতের বেলা যে কোনো সময় ঘর থেকে বেরিয়ে এসে তিনি মৃণালিনীর ঘরে যেতে পারে এবং তারপর তাকে খুন করতে পারে, সেখান থেকে ফিরেও আসতে পারে। এবার প্রশ্ন হলো, খুনটা কখন হয়েছে? আর এত রাতে মৃণালিনী তার ঘরের দরজা খুলে দেবেই বা কেন? আমার মনে হয় মৃণালিনী যখন ছাদে গিয়েছিল কানাইলালের সঙ্গে দেখা করতে, তখনই কোনো একটা সময় নিবারণ তার ঘরে ঢুকে বসেছিল। মৃণালিনী ঘরে ঢুকে বিছানায় শুয়ে পড়ার পরেই সে বেরিয়ে এসে তারই একটা কাপড় দিয়ে কাজটা শেষ করে। মৃণালিনীর একটা কাপড় খুঁজে পাওয়া যাচ্ছিল না, জানো তো। কিন্তু খুন করার পেছনে তার উদ্দেশ্য কি? তার বাড়ির ভাগ লাগবে, সেটা অন্য কাউকে বিক্রি করে নিজের মতো করে ব্যবসা করবেন ভেবেছিলেন। দুই ভাই নিজের মতো করে ব্যবসা করছে, অথচ সে নিজেই করতে পারছে না। এই ব্যাপারটা তাকে তিলে তিলে শেষ করে দিত। ব্যাপারটা সে বাইরে প্রকাশ না করলেও মাঝে মাঝে তার মায়ের কাছে বলতো। তার মা অসুস্থ, মনে রাখতে পারে না, তবে এই কথাটা তিনি জানিয়েছিলেন। প্রতিদিন রাতে আমি ওই বাড়ির ভেতরেই অপেক্ষা করছিলাম।
বিশেষভাবে আমি সৌমেন রায়ের স্ত্রী জয়ন্তী রায়কে বলে দিয়েছিলাম ওপরের ঘরে ঘুমোতে, যে ঘরে তার মেয়ে ঘুমোতো। অর্থাৎ সৌমেন রায় তার ঘরে একা ছিল। কয়েকদিন অপেক্ষা করার পর যেদিন আমি কেসটা ছেড়ে এলাম, তার পরের দিনই নিবারণবাবু সুযোগটা নিল। রাতের অন্ধকারে নিবারণবাবু সিঁড়ি দিয়ে নেমে এসে সৌমেনবাবুর ঘরে এসে ঢুকল। প্রতিদিন তো আর বিছানা বদল করলে ঘুমানো যায় না, তাই সৌমেনবাবু নিজের ঘরে ঘুমিয়েছিল, কিন্তু জেগেছিলাম আমি। যেই দেখলাম ঘরের দরজায় ধাক্কা পড়ছে, আমি সজাগ হয়ে গেলাম। বাইরে থেকে নিবারণ রায় আস্তে আস্তে তারাকে দরজা খুলতে বলল। আমি সৌমেনবাবুকে আগেই সব কিছু শিখিয়ে দিয়েছিলাম। তিনি দরজার একটা পাল্লা খুলেই চট করে সরে গেলেন একপাশে, আর অন্ধকারের মধ্যে একটা ছুরি নিয়ে নিবারণবাবু ঝাঁপিয়ে পড়ল সামনের দিকে। কিন্তু সৌমেনবাবু ততক্ষণে সরে গেছে। আমিও সঙ্গে সঙ্গে ঘরের আলো জ্বালিয়ে পিস্তল তুলে ধরলাম। আমায় দেখে অবাক হয়ে গেল নিবারণবাবু। সৌমেনবাবুর চোখে মুখে ফুটে উঠেছে ভয়। পুলিশ তৈরিই ছিল, বাড়ি থেকে টেলিফোন করতেই চলে এলো। ততক্ষণে বাড়ির সকলকে ডাকা হয়ে গেছে। সবার সামনে সমস্তটা স্বীকার করল নিবারণবাবু। কেন খুন করেছে জিজ্ঞেস করতে নিবারণবাবু বলল, আসলে সৌমেন রায়কে খুন করার কথা সে সত্যি ভেবেছিল, আর সেটাই মৃণালিনী জানতে পেরে গিয়েছিল। তাছাড়া মৃণালিনীর সঙ্গে কানাইলালের মেলামেশার কথাটা একদম পছন্দ করতো না নিবারণবাবু। এরপর কানাইলালের সঙ্গে তাকে মেলামেশা করতে দেখলে কানাইলালকে পর্যন্ত খুন করবে বলে শাসিয়েছিল নিবারণবাবু। ব্যবসাপত্র কিংবা কাজকর্ম কিছুই নিবারণবাবু করতো না। সে ঘুরে বেড়াচ্ছিল আর ব্যবসার চেষ্টা করছিল। এভাবেই সে এমন একটা দলের সঙ্গে জড়িয়ে গিয়েছিল যারা মোটেই ভালো লোক নয়। তারা নিবারণবাবুকে দিয়ে আরও অনেক কাজ করাতো, সেগুলো কিছুই সোজা পথে নয়। সেই সমস্ত কথা এবং তাদের কাজের কিছু কাগজপত্র মৃণালিনী ওই ঘরে দেখতে পেয়ে গিয়েছিল। সে কথা মৃণালিনী কাউকে বলেনি, কিন্তু সেই রাতে সেই সব কথাগুলো কানাইলালকে বলার চেষ্টা করেছিল সে, আর তাতেই ভয় পেয়ে যায় নিবারণবাবু। তাই মৃণালিনী ঘরে ফিরে আসার আগেই সে ফিরে আসে নিজের ঘরে, তারপর সেখান থেকে যায় মৃণালিনীর ঘরে, সেখানে লুকিয়ে থাকে। খুন করে তারপর নিজের ঘরে চলে আসে আবার। কিন্তু আসার সময় ছাদের দরজাটা বন্ধ করতে গিয়েও কি মনে হতে সেটা বন্ধ করে না। তাড়াহুড়ো করে মৃণালিনী নিচে চলে এসেছিল, তাই ছাদের দরজাটা বন্ধ করতে সেও ভুলে গিয়েছিল। ব্যাস, এই সুযোগটাই কাজে লাগালো। সবাই ভাববে বাইরে থেকে কেউ এসে খুন করে গেছে। কিন্তু সকালবেলা যখন এই ব্যাপারটা মৈনাকবাবুর চোখে পড়ে, তখন সে দরজাটা লাগিয়ে দেয় এবং দীননাথকে বারবার দরজার জন্য বলতে থাকে। রায়বাবু কোনোভাবে ব্যাপারটাকে ভুলে গিয়েছিলেন, আর আমরাও ছাদের ব্যাপারটা তেমনভাবে কোনো গুরুত্বই দিইনি। পরে ছাদের ব্যাপারটা নিয়ে বিনয়বাবু জানাতে আসেন, আর তখনই আমার মনে প্রথম খটকাটা লাগে। তাহলে এখন নিবারণবাবু কোথায় আছে? সে এখন পুলিশের কাছে। একটা খুন আর একটা খুনের চেষ্টা করার জন্য ফাঁসি তো তার হবেই। আসলেই ঝোঁকের মাথায় খুন করে ফেলেছিল, আর কাপড়টাও নিজের ঘরে না রেখে তার মায়ের ঘরে লুকিয়ে রেখেছিল। পুলিশ যদি ভালোভাবে তদন্ত করত তাহলে হয়তো কাপড়টা খুঁজেই পেত। যাই হোক, অপরাধী ধরা পড়েছে, আমার কাজ শেষ। বলেই বিশ্বনাথ একটা সিগারেট ধরালো। আমি চায়ের কাপ তুলে নিলাম, তারপরে এক চুমুকে চাটা শেষ করে বললাম, না বিশ্বনাথ, লেখার মতো একটা কাহিনী কিন্তু পেলাম না। বিশ্বনাথ হাত তুলে বলল, ধীরে বৎস ধীরে, নতুন কেস আজই আসতে চলেছে। এবার কিন্তু বিশ্বনাথের কথায় আমি কেমন যেন উৎসুক হয়ে উঠলাম। সত্যি, সে কিন্তু আমার কথার কোনো উত্তর দিল না। দুটো হাত পেছনের দিকে ছড়িয়ে দিয়ে চেয়ারে হেলান দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল।